সংস্থা আয়োজিত থিয়েটার বাড়ি। আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা রাজ্যের, বিশেষত দক্ষিণ ত্রিপুরা জেলার এক অন্যতম নাট্য ব্যক্তিত্ব, যাত্রা শিল্পী। শুধু যাত্রা শিল্পী বললেই চলে না, উনি সিনেমার অভিনেতাও বটে। এমন একজন ব্যক্তিত্বের সাথে আমরা আজকে আলাপচারিতায় এসেছি। উনি হচ্ছেন জোড়াইবাড়ির এক সুনামধন্য শিল্পী, শ্রদ্ধেয় গোপন বিশ্বাস মহোদয়। নমস্কার আপনাকে, আপনি আমাদের এই থিয়েটার বাড়ি অনুষ্ঠানে সময় দিয়েছেন। নমস্কার। থিয়েটার বাড়ি অনুষ্ঠানের সঞ্চালক প্রাণজীব সরকারকে আমার ধন্যবাদ। আমরা প্রত্যেকটি পর্বেই আমরা আমন্ত্রিত অতিথিদের ব্যক্তিগত জীবন এবং কিভাবে নাটকে আসা এই নিয়ে আমরা জেনে থাকি। আমরা এবারও এটাই করছি। আমরা শ্রদ্ধেয় গোপন বিশ্বাস মহোদয়ের কাছ থেকে জানবো ওনার ব্যক্তিগত জীবন, অর্থাৎ ওনার আগে কি ছিলেন বা আগে কিভাবে নাটকে এসেছেন, ওনার প্রেরণা কোথা থেকে এসেছে, এগুলো সবগুলো নিয়ে জানবো একে একে। আমরা দর্শকরাও এই জন্য মুখিয়ে আছে। সুতরাং আপনি যদি শুরু করেন আপনার ব্যক্তিগত জীবন এবং নাটকের আসার প্রেক্ষাপটটা যদি আমাদের সামনে তুলে ধরে। ব্যক্তিগত জীবনে আমি যখন স্কুলে যখন পড়াশোনা করি, জোড়াইবাড়ি স্কুলে, খুব সম্ভবত আমি নাটকে এসেছি 75 টাইপ এই পিরিয়ডে। তো আমার একজন দাদা ছিল, শান্তিবাজার স্কুলের হেডমাস্টার ছিলেন, প্রয়াত সুনীল চন্দ্র মজুমদার। ওনার অনুপ্রেরণায় আমি নাটকে আসি। প্রথম আমার জীবনের নাটক হলো কিন্তু নাটক নয়, তারপরে জোড়াইবাড়িতে, আবার অগ্নিগর্ভ, হেকেমপুর, ভাড়াটে, চাই, এই তিনটা নাটক আমি এখানে করি। এটা 1975 সনে। 1975 সন হবে। তারপরে বিলোনিয়াতে চলে যাই কলেজে, 1975 কলেজে চলে যাই। তখন আমরা বন্ধু বান্ধব মিলে সেখানে একটা নাটক করি, মহাকাব্য। এই নাটকটা আমরা দিনের বেলায় করেছিলাম কলেজে। তারপর থেকে বিলোনিয়া একটার পর একটা নাটক, যেমন নানা রঙের দিন, ডুবিকা জমি, স্পিংস, এডওয়ার্ড হিটলার, গ্যাব্রিয়েল পেরি, ক্যালকাটা 77, এই নাটক তো খুব সমাদৃত হয়েছিল তখন। এগুলোর নির্দেশনা করা ছিলেন? এগুলির নির্দেশনায় ছিলেন নানা রঙের দিনে। একসময় আমার এক শ্রদ্ধেয় দাদা, প্রয়াত নাট্য ব্যক্তিত্ব উদয়পুরের, উনি মারা গেছেন, সুশীল সাহা, ওনাকে ডাক নামে বলেন শাহ বললে সবাই চিনত। তো উনি ছিলেন। উনি মারা যাওয়ার পর আরও দুবার মঞ্চস্থ হয়েছে, সেটা আমি পরিচালনা করি। তারপরে ফিংস একটা নাটক করেছিলাম, সেটাও আমি পরিচালনা করি। 2 বিঘা জমি, এটাও আমি পরিচালনা করি। তারপরে আরও কয়েকটা নাটক আমার সিনিয়র দাদা ছিলেন, স্মৃতিময় রায়, ওনার পরিচালনায় করি। আবার আমার আরও 2-3টা নাটক আমার বন্ধু সুদীপ ধর, আমরা একসঙ্গে কলেজে পড়তাম, ওর পরিচালনায় করি। তারপরে এই নাটকগুলির পরে বেলুনিয়াতে প্রায় টোটাল আমি 10টা থেকে 12টা নাটক করি আমার জীবনে। তারপরে আবার জীবনের মোড় ঘুরে যায়। তারপরে চলে আসি জোড়াইবাড়ি। আমার যারা পুরাতন যাত্রা শিল্পী, বিশেষ করে সুনীল চন্দ্র মজুমদার, আমার নাট্যগুরু, শঙ্খ মজুমদার, আমার শ্রদ্ধেয় দাদা, ওনাদের অনুরোধে আমি যাত্রাতে ফিরে আসি। তো যাত্রাতে ফিরে আসার পর একটার পর একটা প্রায় 10-12টা যাত্রাপালা করার পরে আর নাটকে যাওয়া হয়নি। ওই সময় তো জোড়াইবাড়ি এলাকায় যাত্রার খুব রমরমা ছিল। এক একটা যাত্রাতে আমি তো ময়না বই 10 নাইট 12 নাইট, মন্দির থেকে মসজিদ 10 থেকে 12 নাইট, ভক্ত ভগবান 10 থেকে 12 নাইট, রণাঙ্গনে শ্রীকৃষ্ণ, আমরা একটা যাত্রাপালা ছিল, সেটা কাঞ্চননগরে করেছিলাম আমি ওদের টিমে। আবার শান্তির বাজারও হয়েছিল। এটা আবার বুদ্ধ মন্দিরে এখানে একটা মেলা হয়েছিল, আমরা এসে করেছিলাম বাইকোড়াতে। হ্যাঁ,
ওইটাও 5-6 নাইট হয়েছে। প্রত্যেকটা যাত্রাপালা আমাদের অনেক নাইট হয়। তো এই 12-13-14টা যাত্রাপালা করেছি একসঙ্গে। সেই জন্য আর নাটকে ফেরা হয়নি। আর নাটকের টিমও আমাদের কলেজে লাইফে যে বন্ধু বান্ধব ছিল, আস্তে 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 তারা বিভিন্নভাবে চাকরি বা বিভিন্ন জায়গায় তাদের রুটি রোজগারের জন্য চলে গেছে, তাই আর টিমও গড়ে ওঠেনি। এই আর কি, এই চলছে। এখন যাত্রার মধ্যে আছি। এখন আমি নিজে একটা নাটক করি, এখন রণাঙ্গনে শ্রীকৃষ্ণ। আমরা ইদানিং ওনার নাটক আমরা বিভিন্ন পূজা মণ্ডপে, শুধু তাই নয়, আমরা মানে দেশের বিভিন্ন রাজ্যে ওনার নাটক, হায়দ্রাবাদে বিশেষ করে হায়দ্রাবাদে আমরা দেখেছি। 2023 আর 2024 এই 2 বছর উনি আপনি করেছেন। এবারও আমার আমন্ত্রণ ছিল, আমার ব্যক্তিগত পারিবারিক অসুবিধার জন্য আমি যাইনি। রণাঙ্গনে শ্রীকৃষ্ণ নিয়ে যদি আমরা বলি, উনি ওনার আসলে ওটার রচনা ছিল প্রসাদ কৃষ্ণ ভট্টাচার্য, এবং তার মধ্যে আমারও কিছু সংযোজন আছে। আচ্ছা, এবং একক অভিনয়ে ছিলেন উনি নিজে, পরিচালনায় ছিলেন উনি নিজে। এই সম্পর্কে যদি কিছু বলেন, আপনি কি কি চরিত্রে অভিনয় করেছিলেন? এটা হলো এটা আমার মনে আসে আর কি প্রথম থেকে, যে একটা যাত্রাপালা করতে গেলে, একটা নাটক করতে গেলে অনেকগুলি প্লেয়ার লাগে, অনেক ড্রেস লাগে, অনেক টাকার ইনভলভ হয়ে যায়। তা আমার মনের মধ্যে আসলে ঠিক আছে, আমি এমন একটা জিনিস করি, আমি নিজে করব এটাকে। হ্যাঁ, তো এটার মধ্যে 9টা চরিত্র আমি একাই করি। এটার মধ্যে আমি করি শ্রীকৃষ্ণ, অর্জুন, দ্রৌপদী, কৌরবের 100 ভ্রাতার সর্বকনিষ্ঠ ভ্রাতা সুবাহ, তারপরে দুর্যোধন, দুঃশাসন, কর্ণ, মহর্ষি পরশুরাম, তারপরে শকুনি। 9টা চরিত্রে একসঙ্গে করি। যখন যে মানে চরিত্র, অর্জুনের চরিত্র যখন আসে, আমি অর্জুনের ভঙ্গিতে ডায়লগ থ্রো করি। আর যখন সঙ্গে সঙ্গে কৃষ্ণের যখন ডায়লগ আসবে, কৃষ্ণের ভঙ্গিতে ডায়লগ থ্রো করি। আমি নিজে ওনার কঠিন এবং অনেক পরিশ্রম হয়। হ্যাঁ, ওনার নাটকটা দেখেছি। উনি এই বয়সেও উনি সাবলীল ভাবে প্রায় 25 থেকে 26 মিনিটের নাটক সাবলীল ভাবে করে যাচ্ছিলেন। আমরা সত্যি আমাদের দর্শক শ্রোতারা আমার কাছ থেকে অনুপ্রাণিত হবে। উনি এতটা নাটকের প্রতি ওনার আমি কি বলবো, এতটাই প্রাণ যে উনি এভাবে চালিয়ে যাচ্ছেন। যদি বলেন আপনি এই রণাঙ্গনে শ্রীকৃষ্ণ আপনার কতটা শুরু করেছেন? এটা এখন অব্দি খুব সম্ভবত 14 থেকে 15 উপরে হবে। একটা বিশেষ মুহূর্ত, আমি যদি ভুল না বলি, আমরা অনেক সময় দেখেছি এবং শুনেছিও, আপনি যখন রণাঙ্গনে শ্রীকৃষ্ণ করেন, মঞ্চস্থ করেন, তারপর অনেক যারা দর্শনার্থীরা আছে বা শ্রোতারা আছে, ওনারা এসে আপনাকে অনেক সময় নমস্কার করে টাকাও দিয়ে দেয়। কিন্তু টাকা আমি মানে গ্রহণ করি না। অনেক জায়গায় আমাকে একবার তো একটা পূজা প্যান্ডেলে প্রায় 1500-র উপরে হবে টাকা দিয়েছে। আমার সঙ্গে যিনি ছিলেন উনি নিয়েছেন টাকাটা, আমাকে দিয়েছে, আমি দিয়ে দিয়েছি। পরে আমার মনে একটা প্ল্যান ছিল, আমি টাকাগুলি ওদের আবার দিয়ে দেবো। পরে আমার অভিনয় শেষের পরে আমি আবার পূজা কমিটিতে টাকাটা মানে ফিরিয়ে দিই, ওরা খুব খুশি হয়ে যায়। এই আর কি। আমরা কিছুদিন আগে কুশাগার দুর্গাপূজায় যখন উনি করেছেন, তখন অনেকজন এসে ওনার নাটক দেখে ওনাকে নমস্কার করছিলেন, টাকা দেওয়ার জন্য বসেছিলেন, যে টাকা দিয়ে দেবেন কিছু মানে উপহার স্বরূপ। আমরা বললাম যে না, লাগবে না, উনি এভাবেই করে। এটা একটা খুব সুন্দর মুহূর্ত হয়েছিল। এখন আমরা একটা জিনিস জানবো, আপনার কর্মজীবন, অর্থাৎ আপনি, আমরা যদি ভুল না বলি, আপনি পিডব্লিউডির মধ্যে বড়বাবুর দায়িত্বে ছিলেন। তো কখন আসলেন এবং ওই দায়িত্বে থাকাকালীন কিভাবে আপনি আপনাদের যাত্রা অথবা নাটকগুলো চালনা করতেন? এগুলি অফিস টাইমের, সাধারণত যাত্রাগুলি তো অফিস টাইমের পরেই হতো, তো আমি ম্যানেজ করে চলে যেতাম। আর যারা আমার অফিসার ছিলেন ওনারা হেল্প করতেন, অসহযোগিতা করতেন না। কারণ ওনারা জানতেন মানে যে ওনার এটা একটা নেশা, ওনাকে আটকানো যাবে না। আর একটা বিশেষ কথা হচ্ছে, আমাদের জন্য এটা একটা খুব
বিশেষ খবরও বলা চলে। উনি কিন্তু একজন সিনেমার অভিনেতাও বটে। আমরা এই সম্পর্কে ওনার কাছে জানবো। আপনি যদি আপনার সিনেমা জগতে কিভাবে ঢুকলেন যদি বলেন। সিনেমা জগতে আমি ঢুকেছি প্রথম একটা আগরতলা ত্রিপুরা ফিল্ম নামে একটা ফিল্ম সংস্থা হয়েছিল। সেটার পরিচালনায় এবং প্রযোজনায় ওটার ডাইরেক্টর ছিলেন আচার্য রামমণি পান্ডে, এলাহাবাদের লোক। এটা হিন্দি ফিল্ম, কিন্তু প্রথম হিন্দি ফিল্ম। তো আমরা তো মানে বাংলা বলতে অভ্যস্ত। আমাদের বাঙালিরা হিন্দি বললেও প্রনাউন্সিয়েশনে অনেক সময় সমস্যা হয়। প্রবলেম হয়ে যায়। তাই উনি আমাদের 7-8 মাস হিন্দির উপর মানে একটা স্ক্রিপ্ট দিয়ে, স্ক্রিপ্ট মানে ওটার মধ্যে সিঙ্গার, রাগ, ভয়, হাসি, কান্না 9 মোডসে মানে ইয়ে দিয়ে আমাদের ট্রেনিং দিয়েছেন। ট্রেনিং দেওয়ার পর শুটিং হয়েছে, মানে ট্রায়াল শুটিং হয়েছে। যেদিন ট্রায়াল শুটিং পোস্ট অফিস চৌমনি থেকে কামান চৌমনি পর্যন্ত প্রথম হচ্ছে ত্রিপুরা রাজ্যে, হাজার হাজার লোকের ভিড়। আমি সঙ্গে ছিলাম। মানে একটা আমাদের স্টার একটা পত্রিকা নিয়ে, আজ কি তাজা খবর, আজ কি তাজা খবর, উগ্রবাদীও দ্বারা 65 জন বাস যাত্রীকা নির্মম হত্যা, নির্মম হত্যা, এভাবে পত্রিকা নিয়ে পত্রিকা বিক্রি করার জন্য দৌড়তে আসেন। আর মানুষ প্রচণ্ড, ওই আমাদের শিল্পী আবার প্রত্যেকে পত্রিকা কিনছে মানুষের ভিতর থেকে। সিনেমার অংশ। হ্যাঁ, ট্রায়াল শুটিং হয়েছিল তখন। এরপরে আমরা মেইন শুটিংয়ে যাই। মেইন শুটিংয়ে যাওয়ার প্রায় 40 মিনিটের মতো আমাদের প্রায় শুটিং হয়ে গিয়েছিল। ওটা যোগেন্দ্রনগর রেন্টাস কলোনিতে কিছু যুবক এসে বাধা দেয়। মানে ফিল্মটার নাম ছিল আতঙ্ক। এটা কিন্তু সারা ভারতবর্ষে যে আতঙ্কবাদীরা ওই যে ভারত মাতাকে টুকরো টুকরো করার চেষ্টা করছে, এটা নিয়ে হয়েছিল। কিন্তু আমাদের মানে তৎকালীন মানে যারা ক্ষমতায় ছিল তারা মনে করেছিল যে এটা ওদের বিরুদ্ধে। কিন্তু ওরা বুঝতে পারেনি। আমাদের প্রডিউসার বারবার বলেছে আপনারা আমাদের মানে আমি বই দিচ্ছি, আমাদের এটা করুন না, ওরা শুনতে চায়নি। তারপরে ওইখানে বন্ধ হয়ে গেল। 48 মিনিট শুটিংয়ের বাকি ছিল, মানে পুরা ফিল্মের। তারপর প্রডিউসার যখন হোটেলে গেল, ওকে ফোন করলো, ধমকালো। পরের দিন ভোরে আমরা বুঝিয়েছিলাম যে এটা চলুন আমরা শিলচরে শুটিং। উনি বললেন যে না, আমি আর থাকবোই না, আমি চলে যাব। ওনাকে এভাবে ধমকিয়েছে, এই আর কি। তারপরে শুটিং বন্ধ হয়ে গেল। আমাদের স্বপ্ন মারা গেল। আমাদের ম্যাগাজিন বেরিয়ে গিয়েছিল গানের। তখন তো ক্যাসেটে গান ছিল, গানের রিল বিভিন্ন মার্কেটে ছড়িয়ে পড়েছিল। হ্যাঁ, ক্যাসেটে আমাদের ফটো দিয়ে পরের ফিল্মও ডিক্লেয়ার হয়ে গেছিল, পিয়াকানগর। তো আমরা যখন ওনাকে বলি আমরা কিছু পয়সা পাবো, না তোমাকে প্রথমবার আমি পয়সা দেবো না, তোমাদের ফেসগুলো নেই, তোমাদের কেই চিনে। এখন তোমরা এই ফিল্ম যদি আমি হয় সাকসেস হয়, তাহলে তোমাদের সারা ইন্ডিয়াতে তোমাদের ফেসগুলো বাড়বে। হ্যাঁ, তাহলে আস্তে আস্তে তোমরা এবার পরের ফিল্ম থেকে আমি তোমাদের টাকা দেবো, কিন্তু আমাদের স্বপ্ন সার্থক হবে না। আমি শুধু আপনাদের স্বপ্ন বলবো না, এটা আমাদের ত্রিপুরাবাসীদের জন্য লজ্জা করে। ঠিক আছে। পরে আরেকটা ফিল্ম করেছি, সেটা মানে রিয়াং বিদ্রোহ রতনমণি। সেখানে আমি ওই তৎকালীন সময়ে রাজন্য আমলের ওই উদয়পুরের ডিএমের চরিত্রে অভিনয় করেছি। সেটা রিলিজ হয়েছে। এটা নিয়ে যদি কিছু বলেন, এটা প্রেক্ষাপট কিভাবে আপনাকে ডাকা হলো? আমি এটা যে মানে হচ্ছে একটা শুটিং হচ্ছে আমি জানতাম, কিন্তু আমি যে সেখানে ডাক পাবো আমি নিজেও জানতাম না। একদিন কি হলো, আমি অফিসে, তখন আমি ডিডাব্লিউসি চাকরি করি শান্তিনগর, পিডাব্লিউডিতে ট্রান্সফার হয়ে ডিডাব্লিউসি এসেছি। তো একদিন একটা গাড়ি এসে হঠাৎ করে আমার নাম ধরে খোঁজ করছে, উনি আছেন কিনা। তখন সবাই দেখিয়ে দিল আমাকে। ওইটার ডাইরেক্টর ছিল মানে কি জানি রিয়ান, কেসি রিয়ান, আমি ভুলে গেছি। তো বললো যে আপনার সঙ্গে একটু দেখা করতে এলাম। কী ব্যাপার বলো? উনি বললো যে আমাদের একটা চরিত্র আপনি করে দিতে লাগে। আমি এই টাইমে কখন শুটিং কখন পারলে আজকে বিকালেই করে নেবো। আরে আজকে বিকালে করে নেবে? এটা শুটিং, আমি কিছু জানি না। আপনি পারবেন, আপনি স্ক্রিপ্ট নেন,
আমরা বিকালে আসছি, আপনি করে দিন প্লিজ, আপনি করে দিন, খুব রিকোয়েস্ট করলো। তো কোথায় হবে? আপনি চয়েস করেন, একটা জায়গা চয়েস করেন, ঠিক আছে, এটার সঙ্গে আরও কয়েকজন শিল্পী লাগবে। তা আমি জোলাইবাড়িতে ফোন করলাম আমার যারা শিল্পী আছে ওদের কাছে, তোমরা থাকো, আমি আসছি, কারণ আছে, আগে বলে নিও। তখন যেতে জোলাইবাড়ি হাসপাতালের আগে পিডাব্লিউডির একটা মানে জুনিয়র ইঞ্জিনিয়ারের একটা অফিস আছে, বিল্ডিং হয়েছে, পাকা বিল্ডিং। তো আমি এটা দেখিয়ে, যেহেতু পিডাব্লিউডি আমাদের আন্ডারে, তো এটা দেখিয়ে বললাম যে এখানে শুটিং হলো। মানে ওরা দেখে বললেন, একটা রুম চয়েস করলো, ঠিক আছে এখানে হবে। তারপর আমার সহশিল্পী যারা আরও লাগবে ওদের খবর দিলাম, সঙ্গে সঙ্গে মেকআপ, সঙ্গে সঙ্গে শুটিং। ওখানে একটা সুবিধা আছে, মানে টেক নেওয়া যায়। আমি একটা ডায়লগ বললাম, সেটা আসলো না, ওটা আবার 2-3 বার নেওয়া যায়, এটার একটা শুটিং আছে। আবার আমি যখন আতঙ্ক ফিল্ম করি সেখানে দেখেছি, হঠাৎ করে প্রডিউসার বলছে, ক্যামেরাম্যান রেডি, তোমার এই সিনে তোমার যা ডায়লগ আছে তুমি যেভাবে বলো সেভাবে বলে ফেলো। হ্যাঁ, আমি বললাম যে আমি বললে কি হবে, আমার পরে তো আরেকজন আছে, সেটা তোমার চিন্তা করতে পারবে না। তুমি যখন পর্দায় দেখবে যে তোমার পরে ও আসছে, ওর পরে ও আসছে, সব এডিট করে নেবে। হ্যাঁ, এডিট করে নেবে। এটা আবার আমি একটা প্রশ্ন করেছি, এখানে একটা ফাইটিং আছে আতঙ্ক, মানে এই শব্দ হচ্ছে, ইয়ে করছে, কিন্তু গুলি বেরোচ্ছে না তো। তা আমি প্রশ্ন করেছিলাম, মানে প্রডিউসার ডাইরেক্টর আমাকে খুব ভালোবাসতো, আমি আবার ওটার আউটডোর সুপারভাইজার ছিলাম, তো এই হিসাবে প্রশ্ন করার সুযোগ ছিল। বলেছে এটাকে কোনো ব্লাড বের হচ্ছে না, কিছু না। আর তুমি যখন সিনেমা রিভিউ যাবে দেখবে, ও হিন্দিতে আমাকে বলছে আর কি, দেখবে ব্লাড বের হচ্ছে, গুলি ঢুকছে, সব দেখবে, তোমার কোনো চিন্তা করবে না তুমি। কোন সালের ঘটনা এটা? এটা 1994 হবে। 94 হবে প্রথমটা। আর দ্বিতীয় যে রিয়াং ঋতুর উপর ছিল নাটকের সিনেমা, এটা আমার সনটা মনে নেই। এটা আমাদের তো এটা রিলিজ হয়েছে মনে হয় 10-12 বছর আগে হবে, না আরো আগে, 15-16 বছর আগে হবে। এটা নতুন অভিজ্ঞতা আমরা শুনলাম, সিনেমা জগতের একটা অভিজ্ঞতা। আচ্ছা, আপনার কাছে জানবো, আপনি নাটক করেছেন, যাত্রা করেছেন, সিনেমাও করেছেন, এই তিনটের মধ্যে অভিনয় করতে গিয়ে কতটা তফাৎ আপনি লক্ষ্য করেছেন, বা সেরকম প্রতিকূলতা আপনি? নাটকে তো প্র্যাকটিক্যাল, মানে নাটকে তো দর্শক থাকে, ডায়লগ মুখস্থ করে পারফর্ম করতে হয়। যাত্রাতে তো আরো বেশি, কারণ চতুর্দিকে দর্শক থাকে, ঠিক আছে না? একটা ডায়লগ ভুল হয়ে গেলে সেটা মানে রিকার্ড করা যাবে না তো, ঠিক আছে না? এটাকে আবার নতুন করে আমি না আবার বলবো। নাটকে যাত্রাতে এগুলো স্কোপ নেই, সিনেমাতে কিন্তু অনেক ইজি। সিনেমাতে মানে রিটেক নেওয়া যায়, আমরা মানে ভুল হলো সেটাকে আবার মানে ইয়ে করা যায়, সংশোধন করা যায়, অনেক সিনেমাতে অনেক ইজি। আচ্ছা, আপনি শুনেছি আপনার অনেক নাটকের কথা, যাত্রার কথা, সিনেমার কথা শুনেছি। আপনি বললেন আপনি কিছু নাটকের মধ্যে আপনি পরিচালনায় ছিলেন, নির্দেশকের ভূমিকায়, নামগুলো যদি আবার বলেন। ওটা নারায়ণগঞ্জের দিনে ছিলাম, স্প্রিংস একটা নাটক ছিল, ওটাতে ছিলাম, 2 বিঘা জমিতে ছিলাম। আর বাকিগুলি তো আমার এক বন্ধু করেছে, সুদীপ ধর, কয়েকটা নাটকের পরিচালনা। আবার আমার দাদা, সিনিয়র দাদা স্মৃতিময় রায়। আর প্রথম তো যে নাটকগুলি করি, সুনীলচন্দ্র মজুমদার প্রয়াত শিক্ষক, ওনার অনুপ্রেরণায় আমি নাটক করি। কোনো যাত্রার মধ্যে? যাত্রাতে আমি এখন মানে নির্দেশনার দায়িত্বে আছি। আমরা আমাদের মধ্যে এটা একটা খুব গর্বের বিষয়, উনি এই বয়সেও এখনো যাত্রা চালিয়ে যাচ্ছেন, নাটক চালিয়ে যাচ্ছেন। ওনার একটা টিম, এবার আমরা ত্রিপুরেশ্বরী আর্মেচার যাত্রা করেছি। এটা এবার আমরা রাজ্যভিত্তিক সম্মেলনে ধর্মনগর করেছি এবং উচ্ছ্বসিত প্রশংসা পেয়েছি। আপনার যাত্রার ওই তার নাম, যাত্রাপালাটার নাম ভক্ত ভগবান, যেটা এবার করে এলো। অর্থাৎ আমাদের রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে যে রাজ্যভিত্তিক যাত্রা উৎসব হলো, যাত্রা উৎসবে ওনার যাত্রা দল
উনি ত্রিপুরেশ্বরী আর্মেচার এর ভক্ত ভগবান সেখানে মঞ্চস্থ করেছেন এবং দর্শক দ্বারাও প্রশংসা অর্জন করেছিলেন। এখন আপনার ভবিষ্যতের নাটক এবং যাত্রা নিয়ে কোনো চিন্তা ভাবনা? যাত্রা তো চলছে, যাত্রা আমাদের হয়, রিহার্সাল এখনো চলছে, একটা ময়না বইয়ের রিহার্সাল হচ্ছে আমাদের, এটার সামনে প্ল্যান আছে, এটা আমরা মঞ্চস্থ করব। আর নাটক, এখন আমি নাটকের টিম, আমার ইচ্ছা আছে, নাটকের টিম আমাদের এখানে মানে নেই, এখন আর সময় দিতে পারি না, নতুন ছেলে জোগাড় করে এটা করব। সেটা সঞ্চালক যদি মানে উদ্যোগ নেয় কোথাও, আমাকে বললে আমি অভিনয় করব। এটা আমাদের জন্য খুব আনন্দের ব্যাপার হবে, উনি যদি আমাদের দলও নাটক করবেন বলেছেন, এটা আমাদের জন্য খুব মানে সুখকর ব্যাপারও এবং গর্বের ব্যাপারও। ওনার মতন একজন নাট্য অভিনেতা, যাত্রা শিল্পী, সিনেমার অভিনেতা আমাদের সঙ্গে নাটক করবেন, এটা আমাদের জন্য খুব মানে শুনলেও ভালো লাগছে অনেক। এখন আপনি নতুন প্রজন্ম এখনো নাটকের মধ্যে ততটা ইনভলভমেন্ট নেই বলা যায়। এটার একটা কারণ হচ্ছে, এটাকে তাদেরকে যুক্ত করার জন্য কোনো যদি তাদেরকে যুক্ত করতে হলে যেসব ত্রিপুরার নাটক সংস্থাগুলি আছে তারা বিভিন্ন ওয়ার্কশপের চিন্তাধারা করতে হবে, আর বিশেষ করে তথ্য সাংস্কৃতিক দপ্তর আরও বেশি উদ্যোগ নিতে হবে। ওনাদের উদ্যোগে যদি স্কুল কলেজ বিভিন্ন ক্লাব বা বিভিন্ন ইয়েতে এটা একটা প্রাণ সঞ্চার করা যায়, কারণ এই যুগে বেশিরভাগ ইয়ং ছেলেরা ওই মোবাইল সোশ্যাল মিডিয়ার দিকে ছোট, ওরা ওই নাটকে এসে বসে থেকে, আমরা আগের দিনে যেমন বসে থেকে রিহার্সাল দিতাম, রিহার্সালে না দিলে আমাকে বাদ দিয়ে দেবে, ওদের এই চিন্তাধারা নেই। তাই এটার জন্য উদ্যোগ নিতে হবে, উদ্যোগ না নিলে হবে না। অর্থাৎ বেশি পরিমাণে আমাদের স্কুল এবং কলেজ লেভেলে কর্মশালাগুলো বেশি পরিমাণে করতে হবে, কারণ নাটকে বেশিরভাগ আমরা দেখেছি মধ্যবিত্ত নিম্নবিত্ত করে ছেলেরাই আসে নাটকে। তো নাটকে এখানে যদি আর্থিক ব্যাপারও থাকে, এখন মানুষ ইনকাম বা টাকা রোজগারের ধান্দায় থাকে অনেকে, এখানে যদি সরকার উদ্যোগ হয়, এটা তো প্রাইভেট কোনো ক্লাব বা সংস্থার দ্বারা সম্ভব হবে না, সরকারকেও উদ্যোগ নিতে হবে, কিছু অনুদান বা কিছু দিয়ে শিল্পীদের জন্য তো সরকারের কিছু করার দরকার। এটা আমার সরকারের কাছে আবেদন থাকবে। এমনিতে আমাদের রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ওনারা বিগত কিছু বছর ধরে রাজ্যভিত্তিক নাট্য উৎসব এবং রাজ্যভিত্তিক যাত্রা উৎসব করে আসছেন। ওনাদের কাছে আমরা বিনম্র অনুরোধ রাখবো, ওনারা আরও বেশি পরিমাণে কর্মশালাগুলো যাতে আয়োজন করা যায়, তাহলে আমাদের প্রত্যন্ত অঞ্চলে যে সকল যুবক যুবতীরা আছে ওনারা বেশি পরিমাণে নাটকের প্রতি উৎসাহিত হবে এবং আরও নাট্যদল গঠিত হবে। তাহলে যুব সমাজ যারা মোবাইলে আসক্ত আছে ওনারা নাটকে ফিরে আসবে, একটা সুস্থ একটা মানে সংস্কৃতি গড়ে উঠবে। এখন শেষমেশ আপনার কাছে কিছু জানতে চাইবো যে আপনি এই যুবকদের জন্য, যুবক যারা নাটক করতে চাইছে তাদের উদ্দেশ্যে যদি কিছু কথা বলেন, অর্থাৎ তারা যদি নাটক যারা করতে চাইছে, যে নাটক আসতে চাইছে, তাহলে তারা কি ত্যাগ করে আসতে হবে, নাটকের মধ্যে কোন দিকগুলো দেখতে হবে, যে দিকগুলো তুমি চিন্তা করে নাটকে প্রবেশ করো। নাটকে আসতে হলে একাগ্রতা থাকতে হবে সবচেয়ে আগে, না আমি এই জিনিসটা করব, এই জিনিসটা আমার ভালো লাগে, বা ভালো না লাগলে আমি যদি নাটকের কোনো রিহার্সাল বা নাটকের কোনো ওয়ার্কশপে যাই, হয়তো আমার একাগ্রতা বাড়বে এটার প্রতি। তাই যুবকদের কাছে আমার আবেদন থাকবে আরও বেশি করে নাটকে অংশগ্রহণ করার জন্য। যেখানে নাটক হয় ওই সংস্থার কাছেও আমার আবেদন থাকবে বেশি করে যুবকদের আরও যাতে এখানে ইনভলভ করা যায়, উদ্যোগ নেওয়ার জন্য। উনি বললেন আরো বেশি পরিমাণে একাগ্র হতে হবে এবং এই একাগ্রতাই নাটকের মূল শক্তি। উনি এত বছর যাবৎ নাটক করে আসছেন এই একাগ্রতার শক্তির জন্য। নিশ্চয়ই এটা একটা সাধনা। আমরা যারা সাধনা করে আসছি, আমাদের মতো ব্যক্তিদের জন্য উনি একটা প্রেরণা স্রোত। আমি আবারও ওনাকে ধন্যবাদ জানাবো, উনি আমাদের এই থিয়েটার বাড়ির অনুষ্ঠানে সময় দিয়েছেন। ধন্যবাদ। থিয়েটার বাড়ির সঞ্চালক রামজি সরকারকে আমার অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আমরা তাহলে এখানে আমরা
আমাদের থিয়েটার বাড়ি অনুষ্ঠানের প্রীতি টানছি। ধন্যবাদ সকলকে।